প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। কারিগরি সহযোগিতায় বরাবরের মতোই আছেন আমাদের সবার অতি প্রিয় মুখ এইচবিদিতা। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সাথে আজকে আছেন ডক্টর সাবরিনা হক। উনি আগেও এসেছিলেন আমাদের সাথে, উনি আজকে আবারও এসছেন এবং আপনাদের যত মনের প্রশ্ন, যত কিছু জানার সবকিছু উনি একে একে উত্তর দেবেন। তো প্রিয় দর্শক, প্রথম আলো ইউএসএ ফেসবুকে দেখা যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখা যাচ্ছে। আমাদের ওয়েবসাইট প্রথম আলো ইডনয়.com, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম আলো ইউএসএ শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখুন, আপনিও সঙ্গে থাকুন। ফিরে যাচ্ছি আমরা অতিথির সাথে কাছে। ডাক্তার সাবরিনা হক, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম সবাইকে, আর সবাইকে অনেক ওয়েলকাম। আমি খুবই হ্যাপি যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়া হয়েছে পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আরো ডিসকাস করার। অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন, এতক্ষণ শুনলেন ডাক্তার সাবরিনা বললেন যে আজকে কি নিয়ে আলাপ হবে। আজ তিনি কথা বলবেন পিসিওএস নিয়ে। তো প্রশ্ন পর্বে যাওয়ার আগে একটু বলে নি, ডাক্তার সাবরিনা হকের অফিস কিন্তু আমাদের এই কুইন্সেই। তো ঠিকানাটা হচ্ছে উডসাইড 60-06 ব্রডওয়ে উডসাইড। উনি কাজ করছেন ওবেসিটি মেডিসিনের উপরে। উনি বোর্ড সার্টিফাইড ডাক্তার। বর্তমানে ডায়াবেটিস, থাইরয়েড রোগ, ওবেসিটি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং মেনোপজ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তো ডক্টর সাবরিনা, প্রথমেই আমরা জানতে চাচ্ছি যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা আসলে কি? জি, তো পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার নামটা এক্স্যাক্টলি ডিজিজের সাথে ম্যাচ করে না, কিন্তু এটার মানে হচ্ছে যে যেই যেই ফিমেল গুলো রিপ্রোডাক্টিভ এজে, তার মানে যাদের সাইকেল গুলো পিউবার্টির পরে, তার মানে যখন পিরিয়ড শুরু হয়েছে তারপরে যখন পিরিয়ডটা নর্মাল হয়, তখন প্রত্যেক মাসে পিরিয়ডটা রেগুলারলি আসে কি না। আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটার ডায়াগনোসিসটা যেটা আমরা করি ওইটা হচ্ছে ব্লাড টেস্টের মাধ্যমে, আর মাঝে মাঝে আল্ট্রাসাউন্ড লাগে, কিন্তু সবসময় আল্ট্রাসাউন্ড লাগে না। তো পিসিওএস বোঝার জন্য, পিসিওএস মেইনলি বোঝা যায় পিরিয়ড রেগুলারিটি নিয়ে আর কয়েকটা অন্য জিনিস, যেরকম বেশি করে চুল মুখের উপরে গ্রো করা, তারপর বেশি করে অ্যাকনি মুখে হওয়া, তারপর মাথা থেকে চুল পড়ে যাওয়া, এসব কয়েকটা সাইন সিমটমস থাকে। কিন্তু পিরিয়ডটা রেগুলার নাকি ইররেগুলার এটা জানার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে রেগুলার পিরিয়ডটার মানে কি। তো ইউজুয়ালি যখন ইয়াং, যে কোনো ইয়াং ফিমেলের, ইয়াং একটা মেয়ের পিউবার্টি শুরু হয়, আগে ব্রেস্ট ডেভেলপমেন্টটা শুরু হয়, আর ব্রেস্ট ডেভেলপমেন্ট হওয়ার শুরুর 2 বছরের মধ্যে রেগুলার পিরিয়ডটা হওয়া শুরু করে। তো ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হওয়ার 2 বছরের মধ্যে যদি পিরিয়ড না হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সিমটম। আর এটা নিয়ে পিডিয়াট্রিশনের সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, যেন ইয়াং ফিমেলরা আর্লি মেডিকেল অ্যাটেনশন, মেডিকেল কেয়ারে যেতে পারে। যখন একবার পিরিয়ডটা শুরু হয়, তখন পিরিয়ডটা নর্মাল হতেও কয়েক বছর লাগে। তো এই জন্য আমরা পিসিওএস আর্লি টিনেজার ইয়ার্সে ডায়াগনোজ করি না। আর যখন টিনেজ থেকে 20s এর মধ্যে যায়, তখন আমরা এক্সপেক্ট করি যে একটা ফিমেলের পিরিয়ড যেন আসে প্রত্যেক 21 to 35 ডেজের মধ্যে। তো এমন না যে সব ফিমেলেরই প্রত্যেক মাসে পিরিয়ড হবে, কিন্তু প্রত্যেক ফিমেলেরই যেন ওদের সাইকেল অনুযায়ী যেই ডেটে ওরা পিরিয়ডটা এক্সপেক্ট করে, সেই ডেটের 2-3 দিন মধ্যে যেন পিরিয়ডটা আসে, এটা আমরা এক্সপেক্ট করি। আর এটা হচ্ছে নর্মাল। পিসিওএস এ যেটা আমরা দেখি হচ্ছে যে একজন ফিমেল ওনার পিরিয়ডটা ট্র্যাক করছে, কিন্তু 2 মাস পিরিয়ড নাই, 3 মাস পিরিয়ড নাই, কারো কারো, আমার কয়েকটা পেশেন্টের ইভেন 1 বছরও পিরিয়ড শুরু হয় নাই পিউবার্টির পরে। পিউবার্টির পরে কয়েকবার পিরিয়ড হয়েছে, তারপর আর পিরিয়ডই আসে না। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কেউ কেউ খুব আর্লি এজে অ্যাকনির জন্য হতে পারে বার্থ কন্ট্রোল পিল শুরু করা হয়েছে, পরে যখন বার্থ কন্ট্রোল পিলটা বন্ধ করা হয়েছে তখন আর পিরিয়ডটা আসে না। তো এই ক্ষেত্রেও পিসিওএস একটা ইন্ডিকেশন। অনেক ধন্যবাদ। তো এরপরে আমি জানতে চাচ্ছি যে পিসিওএস এটা কেন হয় বা এর নির্দিষ্ট কারণটা কি?
তো কয়েকটা ফ্যাক্টর হতে পারে। আমরা এক্স্যাক্টলি কেন হয় এটা আমরা জানি না, কিন্তু আমরা বলি যে জেনেটিক একটা কম্পোনেন্ট থাকতে পারে। আর জেনেটিক এমন না যে জেনেটিক প্রবলেম হলে গ্যারান্টিড আছে যে এই জেনেটিকের জন্য হবেই ডাইরেক্টলি। কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেকগুলো জিনস যদি অসুবিধা থাকে, তাহলে পিসিওএস হওয়ার চান্সটা একটু বেশি। জেনেটিক্সের চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স মানে হচ্ছে যে এনভায়রনমেন্টাল জিনিস, মানে হচ্ছে যেসব আমাদের খাবারে, পলিউশনে, ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলির যেসব ট্রেডিশন, কালচার, হ্যাবিট যেসব ফ্যামিলি থেকে হয়, ওইটাও কিন্তু আমাদের জিন্সটা চেঞ্জ করে। তো এপিজেনেটিক্স আরো অনেক বড় একটা রোল প্লে করে। আর অনেক সময় আমরা দেখি যে পিসিওএস যদি একটা বোন, একটা পেশেন্টের হয়, পেশেন্টের বোন না হলে পেশেন্টের মারও হয়তো বা পিসিওএস আছে, কিন্তু এটা এপিজেনেটিক্স নিয়ে আরো বেশি রিলেটেড। আর এপিজেনেটিক্স ফ্যাক্টর গুলো আমরা চেঞ্জ করতে পারি। আরেকটা কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমরা অনেক কমনলি দেখি আজকাল। ইনসুলিন রেজিস্ট্যান্সের আরো কয়েকটা ফর্ম হচ্ছে বর্ডারলাইন ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে যখন একজনের শরীর আরো বেশি করে ইনসুলিন তৈরি করে ব্লাড সুগারটা নর্মাল রাখার জন্য, আর সেই হাই ইনসুলিনটাও, সেই বেশি ইনসুলিনটা আমাদের ওভারিতে যে বেশি করে মেল হরমোন তৈরি করে, আর ওইটাও পিসিওএস কজ করতে পারে, নাহলে পিসিওএস আরো ওয়ার্সন করতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যখন পিসিওএস হয় তখন ফিমেল হরমোন থেকে মেল হরমোনটা কিছুটা বেড়ে যায়। জি। তো আচ্ছা। পিসিওএস পিসিওএস এর 3টা ডায়াগনোসিস ক্রাইটেরিয়া আমরা বলি। একটা হচ্ছে যে ইররেগুলার পিরিয়ড। ইররেগুলার পিরিয়ড শুধু বোঝা যায় যদি কেউ একজন ওদের পিরিয়ডটা রেগুলারলি ট্র্যাক করে। কারো কারো পিরিয়ড প্রত্যেক 21 ডেজ হয়, কারো কারো পিরিয়ড প্রত্যেক 35 ডেজ হয়। তো এর এক একজনের এক একটা নর্মাল সাইকেল থাকে। আর যদি কেউ দেখে যে পিরিয়ডটা প্রত্যেক 35 ডেজ হওয়ার কথা, কিন্তু একবার 35 ডে হচ্ছে, পরের মাসে এভরি 50 ডে হচ্ছে, তার মানে এটা রেগুলার প্রেডিক্টেবল পিরিয়ড না। মানে যে সময় আমি পিরিয়ডটা এক্সপেক্ট করছি সেই সময় আসছে না, সেই সময় না হলে সেই সময়ের 2-3 দিন আগে পরে আসছে না। তো একটা সিমটম হচ্ছে ইররেগুলার পিরিয়ড। আরেকটা সিমটম হচ্ছে হাই মেল হরমোনের যেসব অসুবিধা আমরা দেখি। তো একটা ফিমেল বডিতে যখন বেশি করে মেল হরমোন থাকে, মাথা থেকে চুল পড়ে যায়, মুখে, চেন, ফোরহেডে অনেক বেশি অ্যাকনি হয়, তারপর মুখে, তারপর চেন, আন্ডার দ্য চেনে অনেক হেয়ার গ্রোথ করে, কোনো কোনো ফিমেলদের শোল্ডার রিজনেও বেশি চুল হয়। আর ওইসব চুলগুলো খুব থিক, একদম মেল প্যাটার্ন হেয়ার। আপার আর্মসেও বেশি চুল হয়, তার মানে হচ্ছে আপার বেলি। এটা ইন্টারনাল থেকে এক্সটার্নাল হিসাবে শো করে। জি, মানে অ্যাবনর্মাল মেল হরমোন, হুম স্পেসিফিকলি অ্যাবনর্মাল টেস্টোস্টেরন হরমোন একটা ফিমেল বডিতে হুম এক্সেসিভ মেল হরমোন হেয়ার প্যাটার্নটা শো করে। হুম হুম আর আরেকটা জিনিস হচ্ছে যে আল্ট্রাসাউন্ড যদি করা হয়, ইন্টারনাল আল্ট্রাসাউন্ড মানে যেটা হুম পেলভিক হুম আল্ট্রাসাউন্ড ওভারি দেখার জন্য, কোনো হুম কোনো হুম ফিমেলের ওভারিতে সেই অ্যাবনর্মাল ফলিকল দেখা যায়, কিন্তু সব ফিমেলের দেখা যায় না। আর এমন না যে সব ফিমেলেরই ওভারিতে সেই অ্যাবনর্মাল ফলিকল দেখা যেতে হবে। আর এই জন্যই পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই নামটা পুরোপুরি অ্যাকুরেট না। কারণ কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মানে হচ্ছে যে ওভারিতে বেশি করে সিস্ট আছে, কিন্তু সব পিসিওএস পেশেন্টদের কিন্তু ওভারিতে বেশি করে সিস্ট থাকে না। তো এই নামটা একটু মিসলিডিং। আচ্ছা আচ্ছা। তো এখন আমি আরেকটা খুব কমন প্রশ্ন জানতে চাচ্ছি যে স্বাভাবিক যে ঋতুস্রাব বা পিরিয়ড, এটা বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি? মানে কি কি সিনড্রোম বা কি কি আহ, নির্দিষ্ট নিয়ম থাকলে আমরা বুঝতে পারবো যে একটা মেয়ের এই ঋতুস্রাবটা স্বাভাবিক বা পিরিয়ডটা খুব সুন্দরভাবে হচ্ছে, এইটা কিভাবে বুঝতে পারবো? যেহেতু একটা ফিমেলের লাইফে পিরিয়ডটা, লেন্থটা, মানে কতদিন পিরিয়ডটা থাকে, তারপর কত ঘন ঘন পিরিয়ডটা হয়, এটা চেঞ্জ হতে থাকে। তো যখন একটা একটা ফিমেল পিরিয়ড শুরু করে, পিরিয়ড শুরু করার 5 বছরের মধ্যে ওদের ব্রেন থেকে ওভারিটা ভালো করে কথা বলা শুরু করে। আর উইদিন 5 ইয়ার্স পিরিয়ড গুলো একদম রেগুলার একটা প্যাটার্নে আসা শুরু করে। তারপর আবার যখন একটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজে থাকে, মানে লেট টিনস, তো 18 টু অল দ্য ওয়ে আপ টু অ্যাভারেজ 45 ইয়ার্স অফ এজ,
তখন পিরিয়ডটা রেগুলারলি সেই ফিমেলের রেগুলার এক্সপেক্টেড টাইম সাইকেলে আসতে থাকে। তো ইদার এভরি 28 ডেজ না হলে 35 ডেজ। তারপর আবার সেই ফিমেলটা যখন পেরি মেনোপজের দিকে যায়, তখন অনেক সময় আমরা দেখি যে পিরিয়ড গুলো আরো অনেক ঘন ঘন আসে। তো যদি একটা ফিমেলের পিরিয়ড প্রত্যেক 30 ডে আসতো এভরি 30 ডে, এখন আমরা দেখি যে এভরি 21 ডে আসে, তারপর বাস পিরিয়ডটা বন্ধ হয়ে যায়। তো এইটা শুধু জানা যায় যে একজন ফিমেলের রেগুলার সাইকেল আছে কিনা অ্যাপ যদি আপনি ট্র্যাক করতে পারেন। যেরকম আমরা ক্লিনিকে আসলে আমরা ব্লাড প্রেশার চেক করি, ওয়েট, হুম হাইট। হুম হুম। একটা ফিমেলের জন্য খুবই ইম্পর্টেন্ট যে নিজের জন্য ট্র্যাক করা। আর আজকাল অনেক অ্যাপ থাকে। আমি রেকমেন্ড করি ফ্লো অ্যাপ, FLO। ওইটার ফ্রি একটা অ্যাপ। হুম। ওই অ্যাপটা আপনি আপডেট করবেন যখন পিরিয়ডটা এক্সপেক্ট করেন। আর ওই অ্যাপের মধ্যেই দেখাবে যে নেক্সট পিরিয়ডটা কবে এক্সপেক্ট করছেন, অভিলেশন কোন ডেটে হওয়ার কথা। এসব টেকনোলজি আজকাল খুবই হেল্প করে পিরিয়ডটা ট্র্যাক করার জন্য। আচ্ছা, এখন এর পরের প্রশ্ন যেটা জানতে চাচ্ছি যে আমাদের পিসিওএস আছে কিনা, হ্যাঁ, এটা জানাটা কেন জরুরি? জি, তো পিসিওএস অনেক ইম্পর্ট্যান্ট ডায়াগনোজ করা, কারণ কি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সাথে অনেক অন্য ডিজিজও রিলেটেড। মেইনলি মেটাবলিক ডিজিজ। মেটাবলিক হুম ডিজিজ মানে হচ্ছে যে আমরা যেসব এনার্জি বাইরে থেকে নেই, খাবার হুম থেকে, আমাদের এয়ার থেকে, হুম যেই ক্লাইমেটে আমরা গ্রো আপ করি, আমাদের বডিটা সেই এনার্জিটাকে খাবারের থ্রুতে পায় নাকি যেসব জিনিস থ্রুতে পায়, লিকুইডের থ্রুতে পায়, কিভাবে এনার্জিটাকে কনভার্ট করে আমাদের নিজের এনার্জির জন্য ইউজ করে। তো খাবারের এনার্জিটা আমরা কি ভালোভাবে বডিতে ইউজ করতে পারছি কি না। পিসিওএস এর মেটাবলিক কমপ্লিকেশন মানে হচ্ছে যে এটা বর্ডারলাইন ডায়াবেটিস কজ করতে পারে, টাইপ 2 ডায়াবেটিস, হার্টের ডিজিজ, কার্ডিওভাস্কুলার, কোলেস্ট্রলের সমস্যা, ফ্যাটি লিভার। অনেক ইয়াং ফিমেলদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে। তো ঘুমানোর সময় শ্বাস এয়ারওয়েটা বন্ধ হয়ে যায়, তারপর ভালো করে ঘুম হয় না, সারাদিন ঘুম পায়। কারণ কি হাই মেল হরমোন লেভেলটা এয়ারওয়েটাকে চেঞ্জ করে ফেলে। আরো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফার্টিলিটি প্রবলেম। মানে প্রেগন্যান্সি যখন আপনি প্ল্যান করতে রেডি থাকেন, তখন ট্রাই করছেন ইউজুয়ালি যেসব ফিমেলদের কোনো অন্য হরমোনাল অসুবিধা থাকে না, উইদিন 6 মান্থস ইউজুয়ালি ম্যাক্সিমাম লোক প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু যাদের পিসিওএস থাকে ওদের অনেক ডিফিকাল্টি হয় প্রেগন্যান্সি প্ল্যান করতে, না হলে কনসিভ করতে, পিসিওএস এর কারণে। ওকে, তো একটা নিরাপদ মাতৃত্ব চাইতে গেলেও আহ, আমাদেরকে পিসিওএস টা ঠিক থাকতে হবে। তার জন্য আম, ডাক্তারের কাছে যেতে হবে এবং পরীক্ষার মাধ্যমে আমাদের জানতে হবে এটা আছে কিনা, এবং সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা নিব, তাই তো? জি, আর পিসিওএস ডায়াগনোজ করার আগে আমরা মেক শিওর করি যে কোনো থাইরয়েডের প্রবলেম হচ্ছে না, কোনো প্রোল্যাক্টিন ব্রেন হরমোনের সমস্যা যেন না হয়। আর আমাদের টেক্সট বুকে লেখা থাকে যে পিসিওএস হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে হচ্ছে যে সবকিছু অন্য অন্য হরমোনাল ইস্যু রুল আউট করার পরে পিসিওএস ডায়াগনোজ করা যায়। কিন্তু আমি যেটা দেখি ক্লিনিক্যাল প্র্যাকটিসে, হুম হুম পিসিওএস এতই কমন যে মোস্ট অফ দ্য টাইম থাইরয়েড আর রেয়ার জিনিস কিন্তু নর্মাল থাকে। হুম হুম। ইউজুয়ালি এটা পিসিওএসই। পিসিওএস অনেক কমন আর অনেক আন্ডার ডায়াগনোসড। আচ্ছা, তো পিসিওএস থাকা মহিলারা কি সাধারণত ওভারওয়েট হন, মানে বেশি ওজন হয় তাদের? জি, ওইটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আমরা অনেক সময় এক্সপেক্ট করি যে যারা ওভারওয়েট না হলে যে যেসব মানুষ আমাদের কাছে মনে হয় যে ওয়েটটা বেশি, যে ওদের কিছু একটু মেটাবলিক প্রবলেম থাকতে পারে। কিন্তু 75% অফ পিসিওএস ফিমেলদের হুম হুম ওভারওয়েট না হলে ওবিসিটিটা থাকে। কিন্তু 25% পিসিওএস ফিমেল কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন না। ওরা খুবই পাতলা হয়, কিন্তু থিন হলেও ওদের হুম হুম। সেই লোয়ার বেলির সেই ফ্যাটটা থাকে, আর ওইটা থাকে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। তো পিসিওএস হলেও অনেক চেষ্টা করেও যারা ওজন লুজ করতে পারে না, এটা প্রবাবলি ইনসুলিন রেজিস্ট্যান্স আর পিসিওএস এর কারণে। অনেক ধন্যবাদ। আহ, আহ,
এরপরে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে পিসিওএস এটা কি গর্ভধারণের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারে, কিংবা সন্তান প্রসবের পর শিশুর কোনো সমস্যা হতে পারে যাদের এই পিসিওএসটা থাকে? জি, তো পিসিওএস অনেক সময় আমরা দেখি যে একজন ফিমেল পিরিয়ডটা কিন্তু ইররেগুলার অনেক বছর ধরে, কিন্তু যখন প্রেগন্যান্সি প্ল্যান করার সময় হয়েছে তখন প্রেগন্যান্সি প্ল্যান করা যাচ্ছে না, না হলে পসিবল না, না হলে 2 বছর 3 বছর ট্রাই করছে কিন্তু প্রেগনেন্ট হচ্ছে না, তখন মেডিকেল অ্যাটেনশনে আসে, তখন পিসিওএসটা ডায়াগনোজ হয়। কিন্তু এটার একটা প্রবলেম আছে। এটার প্রবলেম হচ্ছে যে পিসিওএস যত আর্লি, যত আগে ডায়াগনোজ হয় তত ভালো। কারণ কি, হুম একটা মেইন প্রবলেম হচ্ছে যে আমাদের সব ফিমেলদের একটা হুম বায়োলজিক্যাল এজ আছে। মানে একটা এজে আমাদের ওভারি সবচেয়ে ভালো কোয়ালিটি এগ প্রডিউস করে, যেটাতে হেলদি বেবি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। হুম যাদের পিসিওএস থাকে তাদের এগ কোয়ালিটিটা, তার মানে হেলদি একটা ফিটাস কনসিভ করার চান্সটা আরো হুম আর্লিতে ডিটিরিওরেট করে। তার মানে ফর এক্সাম্পল যদি আমরা বলি একটা পারফেক্টলি নর্মাল মেটাবলিকলি হেলদি একটা ফিমেল, আমরা বলতে পারি যে 35, বিফোর এজ 35 ফার্স্ট বেবি প্ল্যান করা সবচেয়ে বেস্ট। কিন্তু আমরা দেখি যে যাদের পিসিওএস আছে ওদেরকে আমরা বলি যে বাই মিড 20s যদি ফার্স্ট প্রেগনেন্সি প্ল্যান করা পসিবল থাকে তাহলে সবচেয়ে বেস্ট। কারণ কি পরে আমরা দেখি যে যাদের পিসিওএস থাকে ওদের এক কোয়ালিটিটা যেহেতু ডিটিরিওরেট করে, ইদার প্রেগনেন্সির সময় ইনসুলিন রেজিস্ট্যান্স, বর্ডারলাইন ডায়াবেটিস থাকে, না হলে অনেক মিসক্যারেজ হওয়ার চান্স থাকে, না হলে বেবি একবার কনসিভ হলেও খুব টাফ হয় পরের প্রেগনেন্সি প্ল্যান করা। আবার বেবি প্রেগনেন্সির পরেও আমরা দেখি যে ব্রেস্ট ফিডিং এর প্রবলেম হয়, ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের প্রবলেম হয়। তো এসব প্রবলেম আরো বেড়ে যায় যত এজ বাড়তে থাকে। কারণ কি, যাদের পিসিওএস থাকে আর যাদের পিসিওএসটা আনট্রিটেড থাকে তারা এগ কোয়ালিটিটা খুব আর্লি ডিটিওরেট করে। আরেকটা জিনিস যেটা খুব ক্লোজলি রিলেটেড টু পিসিওএস, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে অন্য আরেকটা ডিজিজ, কিন্তু পিসিওএস আর এন্ডোমেট্রিওসিস একই মহিলাতেও থাকতে পারে, আর এটা আপ টু 30%, 30 to 40% কেসেও থাকতে পারে। এন্ডোমেট্রিওসিস যদি থাকে তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট আর্লিতে ডায়াগনোজ করার, কারণ কি যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে এগ কোয়ালিটি শুধু ডিটিরিওরেট করে না, কিন্তু এগের নাম্বারও ডিটিরিওরেট করে। তো খুব আর্লিতে ইনফার্টিলিটি হওয়ার চান্সটা থাকে। এন্ডোমেট্রিওসিস বোঝা যায় ফর এক্সাম্পল নর্মাল পিরিয়ড বেশি ব্যথা করার কথা না। নর্মাল পিরিয়ডস শুড নট বি পেইনফুল। একটু ক্র্যাম্পস থাকতে পারে, একটু লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প, একটু ব্যাক ক্র্যাম্প, একটু ব্যাক পেইন, কিন্তু এমন না যে আমার পিরিয়ড হচ্ছে দেখে আমাকে এভরি 6 আওয়ার, এভরি 4 ঘন্টা টাইলেনল, এভরি 4 ঘন্টা আইবুপ্রোফেন হুম খেতে হচ্ছে। এটা কিন্তু নর্মাল না। না। আর আরেকটা প্রবলেম যেটা আমরা দেখি ওমেন্স হেলথে আমরা অনেক প্রবলেম গুলোকে নর্মালাইজ করি। আহ মামের পিরিয়ডও, আমার পিরিয়ড অনেক পেইনফুল, আমাদের ফ্যামিলিতে পেইনফুল পিরিয়ড। দ্যাটস নট নর্মাল অ্যাকচুয়ালি। দ্যাট মিনস দ্যাট দেয়ার ইজ আনডায়াগনোজড, সামথিং ইজ আনডায়াগনোজড দেয়ার। আর এটা হুম আজকাল আরো অনেক ইম্পর্টেন্ট, কারণ কি ফর এক্সাম্পল আমাদের প্রিভিয়াস জেনারেশন হয়তোবা আমরা এত আর্লি ফ্যামিলি প্ল্যানিং করতাম না। আর আজকাল হুম আমাদের জেনারেশনে, আমাদের পরের জেনারেশনে আমরা দেখি যে ক্যারিয়ার চয়েসের জন্য, এডুকেশনের জন্য ফ্যামিলি প্ল্যানিংটা আরো লেট হয়। আর পরে এসব ইয়াং ফিমেলরা অনেক সাফার করে, কারণ কি তখন ওরা বুঝতে পারে না যে এটা আসলে আগে ডায়াগনোজ করলে অনেক লাইফটা আরো চেঞ্জ হতো। হ্যাঁ, যেহেতু এখন মহিলারা অনেক কেরিয়ার সচেতন, তারা পড়ালেখা শেষ করে, কেরিয়ার বিল্ড আপ করে, তারপরে বিয়ে করতে যায়, এরপরে ভাবে যে আরো একটু সময় নেই, তারপরে বেবি নিব, এই করতে করতেই অনেকটা সময় চলে যায়। তো ডক্টর সাবরিনা, আমাদের মহিলা দর্শকরা অনেকেই দেখছেন, তো আমার মনে হয় রিতা কিছু প্রশ্ন নিয়ে আসবে। এইচবি রিতা, তুমি আছো? এইচবি রিতা? রিতা আসছে না, তাহলে আমি প্রশ্নগুলি করি। ওকে, রিতা আসতে পারছে না, তো আমি দর্শকের প্রশ্নগুলো আপনাকে করি। একজন বলেছেন, আমার পিরিয়ড তো একদম নিয়মিত এবং সময় মতো হয়, তবু কি আমার পিসিওএস থাকার সম্ভাবনা আছে? পিরিয়ড নিয়মিত হওয়া মানেই কি রিপ্রোডাক্টিভ হেলথ একদম ঠিক থাকা? ডক্টর সাবরিনা।
জি, এটা একটা খুবই ভালো কোয়েশ্চেন। পিরিয়ড যদি রেগুলার হয় আমরা অ্যাসিউম করি যে অভিলেশন হচ্ছে, মানে প্রত্যেক মাস সেই একটা রিলিজ হচ্ছে। আর যদি প্রেগন্যান্সি না হয় তাহলে পিরিয়ডটা হয়ে আসছে। যদি অন্য কোনো সমস্যা থাকে, ফর এক্সাম্পল মাথা থেকে অনেক বেশি চুল পড়ে যাওয়া, না হলে মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ, তার মানে আপার লিপে হেয়ার গ্রোথ, চেন, বিলো চেন, তারপর অনেক বেশি যদি অ্যাকনি থাকে, তাহলে টেস্টোস্টেরন লেভেলটা চেক করলে ভালো। কিন্তু যদি অন্য কোনো সমস্যা না থাকে আর পিরিয়ডটা যদি রেগুলার, তাহলে ইউজুয়ালি পিসিওএস হওয়ার কথা না, যদি অন্য কোনো সমস্যা না থাকে। আচ্ছা, এরপরে আর একজন প্রশ্ন করেছেন, পিসিওএস এর চিকিৎসার যে হরমোনাল ওষুধ বা পিল দেওয়া হয় সেগুলো দীর্ঘমেয়াদে সেবন করলে কি শরীরের উপর কোনো বিরূপ প্রভাব বা ভবিষ্যতে বন্ধ্যাত্বের ঝুঁকি থাকে? জি, তো এটা খুবই ভালো কোয়েশ্চেন আর খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বার্থ কন্ট্রোল পিল অনেক ধরনের আছে। বার্থ কন্ট্রোল পিল কোনোটাতে শুধু প্রোজেস্টেরন, কোনোটাতে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, আবার কোনোটাতে হুম, এস্ট্রোজেন প্রোজেস্টেরনের ডোজটা চেঞ্জ করতে থাকে। পিসিওএস এর জন্য সব ধরনের বার্থ কন্ট্রোল পিল কাজ করে না। তো যেসব বার্থ কন্ট্রোল ডিভাইস, মানে কপার আইইউডি, যেসব ইউট্রাসের ভিতরে ঢুকানো হয়, নাহলে যেসব আর্মের ভিতরে ইমপ্ল্যান্ট করা হয়, ওইসব পিসিওএস কে একদমই হেল্প করে না। পিসিওএস ট্রিট করার জন্য বার্থ কন্ট্রোল পিলে সবচেয়ে বেস্ট কাজ করে দুই ধরনের পিল। একটা হচ্ছে যেটাতে প্রোজেস্টেরন অনলি থাকে, আর আরেকটা হচ্ছে এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। কিন্তু এটা আরেকটু ডিটেলে জানা ইম্পর্টেন্ট, কারণ কি প্রোজেস্টেরন পার্টটা আবার কয়েক ধরনের আছে। কোনো কোনো প্রোজেস্টেরন টাইপ অফ পিল মেল হরমোনটাকে অ্যাকচুয়ালি বাড়ায়। তো অনেক পিসিওএস ফিমেল যদি যেই প্রোজেস্টেরনটা মেল হরমোন কম্পোনেন্ট বাড়ায়, যদি সেই পিলটা নেয়, তাহলে ওরা হুম, অ্যাকচুয়ালি আরো খারাপ হয়ে যাবে, কারণ কি মেল হরমোনটা আরো বেশি বেড়ে যাবে। আর প্রোজেস্টেরন যেটা কমায়, মেল হরমোনটাকে কমায়, ওইটার নাম হচ্ছে, সবচেয়ে বেস্টটা হচ্ছে ড্রসপেরিনোন, ওইটা হচ্ছে সাইন্টিফিক নেম। তো বার্থ কন্ট্রোল পিলের ব্র্যান্ডটা আপনি যদি লুক আপ করেন, ওইখানে আপনি খুব ইজি একটা ইন্টারনেট সার্চে আপনি পেয়ে যাবেন যে আপনার বার্থ কন্ট্রোল ব্র্যান্ডের মধ্যে কোন টাইপ অফ প্রোজেস্টেরন আপনি নেন, আর সেটা আপনাকে হেল্প করবে। আম, সব বার্থ কন্ট্রোল পিল লং টার্ম না ইউজ করলেই ভালো। এটা একটু কন্ট্রোভার্সিয়াল। কেউ কেউ ফিল করে যে বার্থ কন্ট্রোল পিল ইউজ করতেই হবে পিসিওএস এর জন্য, কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রু না। বার্থ কন্ট্রোল পিল ইউজ করা ছাড়াও পিসিওএস টা ট্রিট করা যায় যারা বার্থ কন্ট্রোল পিলে ভালো ফিল করে না। আচ্ছা, তার মানে হচ্ছে এই চিকিৎসাটা আসলে সাধারণ মানুষের পক্ষে তো নিজে থেকে তো বোঝা যাবে না। আমাদেরকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যাদেরই এই সমস্যা আছে একটু বুঝতে পারবেন, আহ, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আশেপাশের মানুষের কথা শুনে ওষুধ খেতে যাবেন না। ডক্টর সাবরিনা অনেক সুন্দরভাবে বললো, তারপরেও আমরা বুঝতে পারছি যে ব্যাপারটা এত সহজ না। ডাক্তারের অনুমতি ছাড়া, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা এটা ঠিক হবো না। কাজেই যাদেরই এই সমস্যা আছে তারা দেরি না করে অনতিবিলম্বে একজন মহিলা ডাক্তার, একজন গাইনি ডাক্তারের সাথে দেখা করুন। তো জি, আর ডক্টর আরেকটা, সাবিনা। হুম, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যদি কেউ বার্থ কন্ট্রোল পিলটা খায়, তাহলে মেল হরমোন লেভেলটা তখন চেক করা যাবে না, কারণ কি মেল হুম। হরমোন লেভেলটা তখন অ্যাকুরেট থাকবে না। তো বার্থ কন্ট্রোল পিল বন্ধ করার 2 মাস পরে ব্লাড হরমোন টেস্টটা করতে হবে, চেক করার জন্য যে পিসিওএস আছে কি না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা, যেটা আমাদের বাঙালি সমাজের ভিতরে আমরা দেখতে পাই, আমরা আগেও দেখতাম, এখন হয়তো অনেকেই সচেতন, বাট তারপরেও যে সবাই সচেতন তা বলবো না। যেমন এই যে ধরনের সমস্যাটা থাকে, পেট ব্যথা হচ্ছে পিরিয়ডের সময়, তখন মুরব্বীরা বলেন যে আম, অনেক সময় অনেক ডাক্তারও বলেন, আমি শুনেছি যে বিয়ে হলে নাকি সেরে যাবে। তো আসলে এটা কি? আসলে কি বিয়ের পরে কি এটা সেরে যায়, নাকি এটা একটা মিথ? আই ডোন্ট নো, আমি এটার কথা আগে শুনি নাই, বাট কিন্তু আমরা অনেক জিনিস নর্মালাইজ করি আমাদের কালচারে। মানে একটু ব্যথা, আমাদের পুরো ফ্যামিলিরই পিরিয়ডটা ইরেগুলার, অ্যাবনর্মাল, পুরো ফ্যামিলিরই পিরিয়ড হলে অনেক ব্যথা করে, এটা নর্মাল আমাদের ফ্যামিলিতে। এইটা ডেফিনেটলি মেথ। নর্মাল পিরিয়ড পেইনফুল হওয়ার কথা না। নর্মাল পিরিয়ড যাদের হয় ওদের পিরিয়ড ব্যথার কারণে ছুটি নিতে হয় না। যদি এত ব্যথা করে তার মানে এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্সটা কিন্তু আছে, আর এন্ডোমেট্রিওসিস পিসিওএস এর চেয়েও আরো ডেঞ্জারাস ফার্টিলিটির সময়।
অনেক সময় আমরা দেখি 18 বয়সে ফিমেলরা ইনফার্টাইল হয়ে যায় যাদের আনট্রিটেড এন্ডোমেট্রিওসিস থাকে। তো যদি এতই পেইনফুল পিরিয়ড হয় যে আপনাকে বিছানায় শুয়ে থাকতে হয়, ব্যথার ওষুধ ছাড়া দিনে চলাই যায় না, প্লিজ গেট চেকড। এন্ডোমেট্রিওসিস আনফর্চুনেটলি আমরাও মেডিকেল কমিউনিটিতে আমরা সবকিছুতে অত ভালো না। এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসটা একটু ট্রিকি। আপনাকে অ্যাজ আ পেশেন্ট নিজেকে আপনাকে যে বলতে হবে যে পিরিয়ডের পেইনটা অনেক খারাপ, অনেক খারাপ, এন্ডোমেট্রিওসিস হওয়ার চান্স আছে কিনা পেশেন্টদেরকে নিজে থেকেই বলতে হবে। কারণ কি অনেক সময় আনফর্চুনেটলি আমরা অনেক কিছুই মিস করতে পারি। এই জন্য এইসব জিনিস জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনার প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর ইয়াং ফিমেলস, যেন পরে ইনফার্টিলিটির সেই স্ট্রেসটা না নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেটা আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এখন তো আমাদের ইন্টারনেটে আমরা অনেক কিছু জানতে পারি। তো ইয়াং জেনারেশন ইন্টারনেটটা ভালো মতোই জানে। সো তারাও ইন্টারনেটে সার্চ করে অনেক কিছু জানতে পারবে এবং ডাক্তারের সাথে যথাযথভাবে যোগাযোগ করবে এবং ডাক্তারের সাথে খোলামেলা আলাপ করবে। তাহলেই হয়তো সমস্যার সমাধানটা অনেকটা মিটবে বলে আমি মনে করি। তাই না, ডক্টর সাবরিনা? জি, ডেফিনেটলি। আমি যেটা আপনি বলছেন সেটাই এক্স্যাক্টলি। আমি খালি সাজেস্ট করি যে অ্যাজ আ পেশেন্ট, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমরা অনেক সময় মনে করি যে ও ডক্টর হয়তো বা সবচেয়ে বেস্ট জানবে, ডক্টর তো ভালোর জন্যই করছে। কিন্তু তবু আপনাকে নিজের কথাটা বলতে হবে, আপনি নিজের কথাটা বারবার বলতে হবে আর কনফিডেন্টলি বলতে হবে। আর যদি আপনি কোনো ব্লাড টেস্ট রেজাল্ট করেন, আপনাকে বুঝতে হবে যে আচ্ছা এটা অ্যাবনর্মাল, এটা নর্মাল না, আমি কি অন্য কারো কাছে যাব কিনা, আমি কি গাইনোকোলজিস্টের কাছে যাব কিনা, এন্ডোক্রিনোলজিস্টের কাছে যাব কিনা, আমি সবগুলো আনসার পাচ্ছি না, আরেকজনকে দেখাবো কিনা। এটা কিন্তু পেশেন্টের থেকেই আসতে হবে। হ্যাঁ, পেশেন্টকে অনেক অনেক দিকটা ওপেন রাখতে হবে। তাহলেই সমস্যার সমাধানটা পাওয়া যাবে ভালো মতে। তো ডক্টর সাবরিনা, এই যে একটা সমস্যা মেয়েদের, এটা তো যে মেয়েটার এটা হয় তার ভিতরে অনেক রকম মানসিক চাপ আসে। তো এই যে চাপটা, এটার সাথে কি মানসিক স্বাস্থ্যের কোনো যোগাযোগ আছে বা মানসিকভাবে কি তারা খুব অসুস্থ হয়ে যায়? কি মনে করছেন আপনি? জি, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো পিসিওএস যে এজে আমরা দেখা শুরু করি ওটা হচ্ছে লেট টিনেজ ইয়ার্স আর আর্লি 20s। আর আনফর্চুনেটলি এই এজ গ্রুপে সব যে কোনো ফিমেলের, আমি আমার এক্সাম্পলই দেই, আমার লেট টিনসে আর্লি 20s-এ আমার সেই সেলফ এস্টিম কনফিডেন্সটা তো অত বেশি থাকে না হুম, একটা হুম, ফিমেলের। তো যদি সেরকম এই যে একটা ফিমেলের অনেক বেশি চুল পড়ে যায়, হুম, হুম, মাথায় স্ক্যাল্পটা আরো বেশি করে দেখা যায়, অনেক অ্যাকনি থাকে, তারপর মেলদের মতো মাস্টাচ থাকে, হুম, লোয়ার হুম, লিপ থাকে, ইজিলি ওয়েট গেইন হয়, ইজিলি ওবিস হুম, হয়, তাহলে তো যদি আমি আমার একটা পিসিওএস ফিমেল একটা নর্মাল ফিমেলের সাথে কম্পেয়ার করে, তাহলে তো সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমটা আরো কমে যায়। আর সেই সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিম কমে গেলে পরে ক্যারিয়ার চয়েস, একাডেমিক পারফরমেন্স এফেক্ট করে, রিলেশনশিপ চয়েসেস, আপনি কাকে ম্যারি করেন, আপনার হোল লাইফকে এফেক্ট করতে পারে। এই জন্য যত আর্লি ডায়াগনোজ হয় তত বেস্ট। আমি আমার কয়েকটা ইয়াং পিসিওএস পেশেন্টস আছে যাদেরকে আমি হুম, দেখেছি। ইনিশিয়ালি ওরা কোনো জব করতো না, কোনো মতো জাস্ট অ্যাংজাইটি ফিল করতো, বাসায় বসে বসে কাজ করতো। যখন আমরা পিসিওএস ট্রিট করেছি, ওয়েট লস হয়েছে, অ্যাকনিটা চলে গিয়েছে, মাথায় চুল আবার গ্রো করছে, বেবি হেয়ার গ্রো করা শুরু করছে, ওরা এখন আরো অনেক কনফিডেন্ট, দে আর গোয়িং আউট অ্যান্ড দে আর ওয়ার্কিং, ভেরি গুড। সেলফ কনফিডেন্সটা রিটার্ন করেছে। দিস ইজ প্রাইসলেস। আর এটা শুধু হয় যদি আমরা আর্লি ডায়াগনোজ করি। কিন্তু যদি ওইটার অপোজিট এন্ডে আরো কয়েকজন পেশেন্ট আছে যারা একদম প্রেগনেন্ট, প্রেগনেন্সি প্ল্যান করতে চাচ্ছে, প্রেগনেন্ট হচ্ছে না কেন, পর একদম লাস্ট মিনিটে যদি আমরা ওয়েট করি, তাহলে পেশেন্টের কিন্তু অনেক স্ট্রেস পড়ে, তখন অলরেডি এজ 33, 34। আর আনফর্চুনেটলি ফিমেলদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে, সব হুম, হুম, এজে হুম। সবকিছু ইজিলি হয় না, স্পেশালি প্রেগনেন্সি। তো যদি 34, 35 এজে পিসিওএসটা আনট্রিটেড থাকে, তাহলে ফার্টিলিটি ডক্টরের কাছেই যেতে হয়। আর ফার্টিলিটি ডক্টর আনফর্চুনেটলি ইন্স্যুরেন্স কভার করে না। প্লাস ফার্টিলিটি ডক্টর ইউজুয়ালি সাজেস্ট করে লেট্রোজল, ক্লোমিফেন, না হলে আইভিএফ, কোনোটারই 100% গ্যারান্টি নাই। তো যত আর্লি আমরা ডায়াগনোজ করি, আহ, যত আর্লি আমরা ডক্টরের কাছে যাই, আমি বুঝতে পারি যে ডক্টরের কাছে যাওয়াটা ইজি না, কিন্তু যত আর্লিতে যাই, যত আর্লিতে স্পেশালি পিসিওএস এন্ডোমেট্রিওসিসটা ডায়াগনোজ হয়, তত লাইফটা চেঞ্জ হয় ফিউচারে। তো আমার যেটা মনে হচ্ছে যে
এই যে ব্যাপারটা, ডক্টরের কাছে যাওয়া ইজি না, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে ডক্টরের কাছে যাওয়াটাই আমাদের জন্য এখন ইজি করতে হবে। কারণ একটা মেয়ের লাইফ তো অনেকাংশেই এটার উপর নির্ভর করে, তার মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, এভরিথিং, ফিউচারের জন্য সবকিছু। কাজে একটা মেয়ে যখন এই সমস্যায় থাকবে, ছেলে মেয়ে হবে না, সবসময় কষ্ট পাবে, সে তো মানসিকভাবে ভেঙে পড়বে। এটার প্রভাব তো পড়বে তার পরিবারে গিয়ে পড়বে। তো আমার মনে হয় যে এটাকেই আমাদের ভাবতে হবে যে এটাই সহজ, আমি সহজে ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের কাছে যাওয়ার পরেই আমার সমস্যাটা খুব দ্রুত সমাধান হবে। তো যাদেরই আছে এরকম সমস্যা, আমি আজকের অনুষ্ঠানের ভিতর দিয়ে তাদেরকে আহ্বান করব, আপনারা যে বয়সেরই হন, আহ তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব হয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং খুব সুন্দর সুস্থ একটা জীবন যাপন করুন। সামাজিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে আপনার সুন্দর একটা জীবন যাপন করুন। আম, তারপরে এরপরে আরেকটা ব্যাপার, যেমন বার্থ কন্ট্রোল পিলে খাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, তো ইয়াং মেয়েদেরকে অনেক সময় দেখা যায় যে চিন্তা করে গার্জিয়ান যে আমি যে এটা দিব, তো নেক্সট টাইমে কি এর সমস্যা হবে কিনা বাচ্চা হতে গিয়ে। অথবা আরেকটা ভাবনা থাকে যে লং টাইম যে আমি বার্থ কন্ট্রোল পিলটা নিব, এটা শারীরিক অন্য সমস্যা হয় কিনা। অনেকে বলে যে হার্টের সমস্যা হয়, আসলে কি তাই? লং টার্ম বার্থ কন্ট্রোল পিল সেরকম হার্টের সমস্যা করে না, কিন্তু এমন না যে বার্থ কন্ট্রোল পিল সবার জন্যই সুটেবল। কেউ কেউ বার্থ কন্ট্রোল পিল টলারেটই করে না। ফর এক্সাম্পল, কারো কারো অনেক মুড চেঞ্জ হয়, কেউ কেউ ফিল করে যে ওরা ব্লোটেড। বার্থ কন্ট্রোল পিল নেওয়ার খালি একটাই অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি কেউ প্রেগনেন্সি খুব তাড়াতাড়ি প্ল্যান করতে চায়, তাহলে বার্থ কন্ট্রোল পিল বন্ধ করে দেওয়ার সাথে সাথেই প্রেগনেন্সি প্ল্যান করাটা মেডিকেলি ক্লিয়ার্ড, মানে হচ্ছে যে মেডিকেলি কোনো সমস্যা হবে না যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান করতে চান। কিন্তু পিসিওএস এর জন্য অন্য ওষুধ আমরা ইউজ করি, একটার নাম হচ্ছে স্পারনোল্যাকটোন। স্পারনোল্যাকটোন হচ্ছে একটা পিল, ট্যাবলেট। ওইটা যদি আমরা ইউজ করি তাহলে প্রেগনেন্সি প্ল্যান করা যাবে না ওই পিলটা বন্ধ করার 3 মাস পরে। তো এমন না যে বার্থ কন্ট্রোল পিলই ইউজ করতে হবে, অন্য অপশনও আছে। ফর এক্সাম্পল, এটা পেশেন্ট স্পেসিফিক ডিপেন্ডেন্ট। ইউজুয়ালি আমরা 3টা অপশন অফার করি: মেটফর্মিন, স্পারনোল্যাকটোন আর বার্থ কন্ট্রোল পিল। হুম মোস্ট হুম। ফিমেলদের মেটফর্মিন লাগে, কারণ কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা ট্রিট করার জন্য আমরা মেটফর্মিনটা ইউজ করি। আর তারপর কেউ কেউ চুজ করে যে, কেউ কেউ ফিল করে যে আগে আমি বার্থ কন্ট্রোল পিল ট্রাই করেছি, সাইড এফেক্ট হয়েছে, ইউজ করতে চাই না, না হলে বার্থ কন্ট্রোল পিল আমি অন্যদের থেকে শুনেছি যে সাইড এফেক্ট হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজই করি না। যাদের মাইল্ড পিসিওএস আছে, মানে যাদের হরমোন লেভেলটা বেশি অ্যাবনর্মাল না, ওরা হুম হুম। যদি ওদের ডায়েট লাইফস্টাইল একটু চেঞ্জ করে নেয়, সেটাও এনাফ থাকে পিসিওএসটাকে ম্যানেজ করার জন্য। আপনি বললেন যে ডায়েটটা ম্যানেজ করতে, কি ধরনের ডায়েট সাজেশন করেন এই ক্ষেত্রে? Yeah, so diet is the main thing. আপনি ওষুধ নিলেও না নিলেও, আপনার পিসিওএস থাকলেও না থাকলেও, এই ডায়েটটা আপনাকে হেল্প করবে। আর এই ডায়েটটা হচ্ছে জাস্ট কমন সেন্স হোল ফুডস ডায়েট। তো এটার মানে হচ্ছে যে আম, আমরা যখনই আপনি খাবেন, নাম্বার ওয়ান, পিসিওএস এর জন্য মিল স্কিপ করাটা খুবই ডেঞ্জারাস। মানে আপনাকে নিয়মিত খেতে হবে। অনেক পিসিওএস ফিমেল ব্রেকফাস্টটা খায় না, পরে হঠাৎ করে লাঞ্চ খায়, আর যেহেতু ব্রেকফাস্ট খায় নাই, লাঞ্চে আনহেলদি খাবার খাওয়া হয়ে যায় অটোমেটিকলি। তারপর লাঞ্চ খাবার পরে হঠাৎ করে ইভিনিং এ অনেক ঘুম পায়, তো তখন অনেক কফি, অনেক সুগার খাওয়া হয়। আর যখনই এইসব কফি সুগার খাওয়া হবে, তখনই পিসিওএসটা আরো বেশি ওয়ার্স হয়ে যাবে। তো ডায়েটের জন্য মেইন জিনিস হচ্ছে যে আপনি আপনার বডিকে রেগুলারলি হেলদি খাবার দিবেন। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর প্রত্যেক মিলেই যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে হচ্ছে যেসব কার্বোহাইড্রেট মাটি থেকে গ্রো করে, সবচেয়ে মিনিমাল প্রসেসিং দিয়ে আপনি বয়েল করে খান। ফর এক্সাম্পল, ভাত, চাল, ওটমিল। প্রসেসড কার্বোহাইড্রেট মানে আনহেলদি কার্বোহাইড্রেট হচ্ছে নুডলস, বেগল, ডোনাট, মাফিন, এইসব ধরনের প্রসেসড কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সাথে ভালো কোয়ালিটি প্রোটিন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি প্রোটিনটাই আমাদের পেটটাকে ভরায় রাখে। হেলদি প্রোটিন মানে হচ্ছে যে চিকেন, ফিশ, টোফু, বিনস, এসব ধরনের খাবার। কিন্তু চিকেন, এগস এইসব হতে হবে হেলদি সোর্স থেকে।
অ্যান্টিবায়োটিক ইনজেক্টেড চিকেন না, তারপর আবার কর্ন ফেড হেলদি মিট না। সোর্স বলতে আপনি কি এটা বলছেন মানে ফার্ম ফার্ম প্রোডাক্ট না? তো এগস স্পেসিফিকলি কেজ ফ্রি সবচেয়ে বেস্ট, কারণ কি আজকাল ক্যাটল ইন্ডাস্ট্রি, অ্যানিমাল ফার্মিং অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল আমি বিফের কথা বলি। বিফ বিফের সাইজটা বড় করার জন্য একটা কাউ, আমরা তো সবাই বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড, রাইট, বাংলাদেশি হুম হুম, ব্যাকগ্রাউন্ড। তো আমরা তো জানি যে কাউ ইউজুয়ালি ঘাস খায়, ঘাস খায়। রাইট, কিন্তু হুম হুম, ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং এ কাউসদেরকে কর্ন খাওয়ানো হয়, আর হুম কর্নটা হুম, কাউদের ন্যাচারাল খাবার না। আর যখন একটা কাউ এত আনন্যাচারাল খাবার খায়, তখন কাউ একটা গরুর সেই মাসেল স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়, তো ওই মাসেলে অনেক বেশি ফ্যাট জমা হয়ে যায়। তো হেলদি মিটও যেটা আমরা ভাবি ওটাও আনহেলদি হয়ে যায়। তো গ্রাস ফেড প্যাস্চার রেজড বিফ সবচেয়ে হেলদি। সেম থিং ফর চিকেন, প্যাস্চার হুম রেজড হুম। চিকেন, প্যাস্চার রেজড এগস। আর যদি এগ চিকেন না খেতে চান তাহলে বিনস, টোফু, তারপর প্রোটিন পাউডারও হেলদি, জাস্ট একটা মিলে 3 বার না। তারপর সেইটান, তারপর এডামামে, বিনস অনেক ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি বিনস প্রোটিন সোর্স আছে খুব, নাট হ্যাঁ, সিডস। কিন্তু যেহেতু আপনি বললেন যে হেলদি, তো অর্গানিকটাকে তো আমরা হেলদি মনে করি। তাছাড়া তো সবই তো ফার্ম রেজ ফিশ বলেন, চিকেন বলেন, বিফ বলেন, সবকিছুই তো এই কৃত্রিম খাবারটা দেওয়া হয়। তেমনি ভাবে যে আমরা যে বিনের কথা বললেন, বিনটাও যদি ওইভাবে বেশি রাসায়নিক সার টার দিয়ে রেজ করা হয়, বানানো হয়, তখন কিন্তু ওইটা কিন্তু আনহেলদি হয়ে যায়, তাই না? ওইটা কিন্তু আর অর্গানিক থাকছে না। জি, তো অর্গানিক সবচেয়ে ভালো, সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে যখন আপনি নিজে যে চুজ করতে পারেন। তো তার মানে যদি আপনি বাইরের রেস্টুরেন্টে মেনলি খান, হুম নাহলে দোকান থেকে ইজিলি কিনে নেন, তাহলে ফর শিওর আপনি জানেন যে আপনি হেলদি জিনিসটা পাচ্ছেন না। কারণ কি বাইরের খাবারের তো আপনি কোয়ালিটি হুম, কন্ট্রোল, না, আপনি তো, ওটার উপর আমার কন্ট্রোলটা থাকছে না। রাইট, আর প্রবাবলি ওরা হাই কোয়ালিটি জিনিস ইউজ করবে না, প্রবাবলি। করবেন ব্যবসার একটা, কারণে। ইয়াস, আর একটা মেইন জিনিস যেটা আমি দেখি যে অনেক ফিমেলদের, স্পেশালি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আর পিসিওএস থাকে, ওরা হুম এনার্জি ড্রিঙ্কস খেতে অনেক লাইক করে, লাইক সুইট কফি, সুইট টি। হুম 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 হুম, সুইট কফি, সুইট টি অনেক সময় আহ, বেশি করে খাওয়া হয়ে যায়, কারণ কি মিলটা স্কিপ করা হয়, মানে ব্রেকফাস্টটা মিস হয়, লাঞ্চটা মিস হয়। তারপর আমাদের ব্রেনটা অনেক হাংরি থাকে, আর আমাদের ব্রেন বলে যে কুইক এনার্জি লাগবে, সেই কুইক এনার্জি লাগবে, এই জন্য সেই বেশি মিষ্টি সুইট, বেশি মিষ্টি কফি, না হলে কেক, ডোনাট, হুম হুম হুম। এইসব। তো এই জন্য আমাদেরকে খুব রেগুলারলি আগে থেকে নিজেদের বডিকে সেই নিউট্রিশন, সেই খাবারটা দিতে হবে, যেন সেই আমরা যখন চুজ করব তখন আমরা অনেক বেশি খিদাতে চুজ না করি, বেশি হাংরি হয়ে যেন আমরা আনহেলদি চয়েস না মেক করি। তার মানে হচ্ছে আহ, আমাদের এই জিনিসটা, এই পিসিওএসটা কন্ট্রোলে রাখবার জন্য আমাদেরকে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, আমাদের জীবনযাত্রার মানটাও নিয়ন্ত্রণ করতে হবে। আমরা হেলদি খাবো, হেলদি বলতে শুধু মাছ মাংস খেলাম, চিকেন খেলাম সেটা না। এইটার সোর্সটা কোত্থেকে আসে সেটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেন আমরা দেখি গ্রাস ফিড বিফ খায়, গ্রাস ফিড গরুর দুধটা খায়, গ্রাস ফিড যে গোটের মাংসটা খাই। হ্যাঁ, তারপরে চিকেনটাও যেন আমরা দেখি যে ফার্ম রেজ না, যেসব যেখানে মুরগিগুলো ছেড়ে দেয়, কেস ফ্রি থাকে, তারা বাইরের ঘাস খায়, পোকা খায়, অনেক রকম জিনিস, ন্যাচারাল জিনিস যেগুলি খেয়ে বড় হয়, সেই ধরনের খাবারটাই আমাদের জন্য প্রযোজ্য। আমি কি ঠিক বললাম, ডক্টর সাবরিনা? জি, থ্যাংক ইউ। আর আমি আর আমি সবসময় রেকমেন্ড করি যে ব্যাগের মধ্যে একটু কিছু পোর্টেবল খাবার রাখতে, যেন যখন লাঞ্চ স্কিপ করতে ইচ্ছা করে, না হলে যদি বাইরে খেতে ইচ্ছা করে, তাহলে ব্যাগের মধ্যে কিছু মিক্সড নাটস, বাদাম, তারপর ড্রাইড ফ্রুট যেরকম রেজেন্স রাখতে, যেন নিজের সাথে কিছু খাবার থাকে, যেরকম পপকর্ন। আর আমরা এই সব ডায়েটারি চেঞ্জটা করতে চাই, কারণ কি আমরা ইনসুলিনের লেভেলটাকে কমাতে চাই। তো যদি আমরা খাবারের মধ্যে বেশি করে আনহেলদি খাবার খেয়ে ফেলি, তাহলে আমাদের ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, আর সেই হাই ইনসুলিনটা আমাদের ওভারিতে যে বেশি করে মেল হরমোন তৈরি করে। এই জন্য যদি আমরা প্রোটিন, হেলদি কার্বোহাইড্রেট খাই, তাহলে ইনসুলিন লেভেলটা অত বেশি বাড়ে না, আনহেলদি লেভেলে বাড়ে না।
এবং আমাদের শরীরটাও ঠিক থাকবে। আর মেয়েরা যেহেতু সৌন্দর্য সচেতন এবং হেলদি খাবার খেলে তাদের সৌন্দর্যটাও ভালো থাকবে। এবং রেগুলার পিরিয়ডটা হওয়া মানে মেয়েরা অনেক সুস্থ আছে, তাদের দেখতে ভালো লাগছে, তারা মোটা হচ্ছে না, স্লিম থাকছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা ডক্টর সাবরিনার কাছ থেকে অনেক জরুরি সবকিছু শুনতে পেলাম। বিশেষ করে আমাদের মেয়েদের মেইন যে জিনিসটা, পিরিয়ডের সমস্যা এবং এই সংক্রান্ত যেসব জটিলতায় আমরা ভুগি, অনেক সময় আমরা বাইরে বলতে পারি না, কিন্তু আমাদের খুব জরুরি যে কথাগুলি, মেয়েদের একান্ত কথাগুলি, সে সমস্ত কথা নিয়ে আজকে আমাদের টক শো আমরা সাজিয়ে তুললাম। এই এই সময়ের এই যুগে এই যন্ত্র সভ্যতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এই সময় অনেক খারাপ কিছু আমরা পাই যে এত যন্ত্রের ব্যবহার করি, কিন্তু এই যন্ত্রের ব্যবহার করেই আমরা যেন যন্ত্রের ভেতর দিয়ে ভালো জিনিসটা পিক করতে পারি। আমাদের মেয়েরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আমরা অনলাইনে যাব, আমরা দেখব, আমরা হেলদি খাবো, হেলদি লাইফ লিড করব, আমরা খেলতে যাব, আমরা সাঁতার কাটবো, আমরা দৌড়ঝাঁপ করব। এইভাবেই যেন আমাদের জীবনটা খুব সুন্দর রাখি। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে। ডক্টর সাবরিনা, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমাদের মেয়েদের জন্য জরুরি সব আলাপ নিয়ে আসলেন। আমি আশা করছি আপনাকে আমরা আবারও আনবো, যেহেতু আমাদের মেয়েরা চাচ্ছে, আপনার এই আলাপগুলো শুনে তারা উপকৃত হচ্ছে। তো প্রিয় দর্শক, আবারও কোনো একদিন আমরা বসবো ডক্টর সাবরিনাকে নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।